ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুরুতে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাতে রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ। অভিযুক্ত কিশোর গ্যাং লিডার সহ গ্রেফতার ৩। অস্তিত্ব সংকটে তিস্তা সেচ প্রকল্প। নদীতে পানি না থাকলেও খাল সংস্কারে ব্যয় হচ্ছে ১,৫০০ কোটি টাকা। রমজানের আগেই উত্তপ্ত হয়ে ওঠা কাঁচা বাজারে এখনো ফেরেনি স্বস্তি। আলু পেঁয়াজের দাম নাগালে থাকলেও বাকি পণ্য কিনতে হিমশিম ভোক্তারা। এবং নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের শিরোপা লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ট্রফি জয় নিয়ে আশাবাদী দুই দলই। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে বলে জানিয়েছেন সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তেজগাঁওয়ের কার্যালয়ের প্রথম অফিস করলেন তারেক রহমান। প্রথম দিনই একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত দেন ঈদের আগেই খতিব, ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করার। শনিবার সকাল 10টা 10 তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর। কার্যালয়ে পৌঁছানোর পর তাকে অভিবাদন জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারই প্রথম নিজ কার্যালয়ে অফিস করতে আসেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমান পৌঁছালে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। এ সময় বেগম খালেদা জিয়ার সময়কার বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে একটি স্বর্ণচাপা গাছের চারা রোপণ করেন। প্রথম দিন অফিসে একাধিক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভায় ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় গুরুদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। একই দিন আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ক সভাতেও সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে কর্মমুখী শিক্ষা এবং ক্রীড়া প্রশিক্ষণের উপর জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। সারা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য যেন মেধার ভিত্তিতে বৈষম্যবিহীনভাবে আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সরকারি চাকুরির ক্ষেত্রে, বেসরকারি চাকুরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কিভাবে আমরা সবাইকে আরও দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারটুকু কীভাবে আনবো, কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ এবং যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মনিরুল সোহাগ,
ডিবিসি নিউজ, ঢাকা। চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীর আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। মোহাম্মদপুরে চাঁদার জন্য এমব্রয়ডারি মালিক ও শ্রমিকদের উপর হামলার ঘটনায় মধ্যরাতের পরও প্রতিবাদ জানান তারা। এদিকে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রাসেল সহ ৩ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর আদাবরে আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় মালিক ও শ্রমিকদের উপর রাসেলের নেতৃত্বে হামলা চালায় কিশোর গ্যাংয়ের একদল সদস্য। এমন অভিযোগে ভুক্তভোগী সহ স্থানীয়রা রাতে আদাবর থানা ঘেরাও করে। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। এটা খুব রিস্কি এলাকা, এখন কেউ মিডিয়ার সামনে কথা বলতে আসে না। আজকে আমি এখানে কথা বলছি, আমি কেন কথা বলবো? আমার তো রাস্তায় একা পাইলে আবার কোবাইব। তখন আমরা আসলে নিজেদের প্রাণ সংকটে ভুগতেছি। বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। আমি থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য দেখাইতে পারি। মধ্যরাতের পরও চলে স্থানীয়দের প্রতিবাদ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাল মামুন জানান, ঘটনার তদন্ত করছে পুলিশ। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতারি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অভিযান, চাঁদাবাজ বা মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এটা তো জারি থাকবেই। পুলিশ আরও জানায়, স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজদের দমনে টহল জোরদার করা হয়েছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পে 1,500 কোটি টাকা ব্যয়ে খাল সংস্কার করা হলেও পানি না পাওয়ায় দিশেহারা বিস্তীর্ণ অঞ্চলের কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানাতে নীলফামারী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, কৃষকদের পানি সংকটের বিষয়টি সমাধানে কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, শুরুতেই আপনাকে একটু বলে রাখি, তিস্তা সেচ প্রকল্প আমাদের উত্তরের যে অঞ্চল আছে এই অঞ্চলের জন্য একটি আশীর্বাদ হয়ে এসেছিল। 90 সালে যখন এই প্রকল্পটি শুরু হয় তখন প্রায় 84,000 হেক্টর জমিতে এই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চলতি বছর 57,000 হেক্টর জমিতে এটা নেমে আসে। শুরু থেকেই আসলে পানি উন্নয়ন বোর্ড তাদের যে লক্ষ্যমাত্রা ধরেছিল এই লক্ষ্যমাত্রার পূরণ করতে পারেনি সেচ প্রকল্পের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগরদারণী এলাকায়, যেখানে তিস্তা ক্যানেলের একটি সাইড ক্যানেল রয়েছে। এখানকার কৃষকদের সাথে আমরা কথা বলেছি। কৃষকরা বলেছে যে শুরু থেকেই যখন এই যে ক্যানেল খনন হয়েছে শুধুমাত্র একবার তারা এই ক্যানেলের মধ্যে পানি দেখেছিল, তারপর থেকে এই ক্যানেলে আর কখনো পানি আসেনি। আরেকটু তথ্য জানিয়ে রাখি, 23 সালে এই ক্যানেল সংস্কারের জন্য সরকার প্রায় 1,500 কোটি টাকার একটি বরাদ্দ দিয়েছিল, যা 2026 সালের জুন পর্যন্ত প্রকল্পটি চলমান থাকবে। এই বিষয়গুলো নিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তাদের কাজের প্রায় 90 থেকে 95% কাজ সম্পূর্ণ হয়েছে। তবে এখানকার এলাকার লোকজনের অভিযোগ, তারা পানি না পাওয়ায় এখন বড় মৌসুম চলছে, বড় মৌসুমে প্রায় 15 থেকে 20 দিন পার হয়ে গেছে, এখনও তারা ধান চারা রোপণ করছে। শুধুমাত্র এই ক্যানেলে পানির অপেক্ষায় ছিল তারা। এই পানিটা আসলে তাদের সেচের যে খরচটা ছিল সেটা 400 থেকে 500 টাকায় আসতো, কিন্তু বর্তমানে ইলেকট্রিক মোটরের পানি দিয়ে বিকল্প পদ্ধতিতে তারা এখন এই জমিতে সেচ দিচ্ছে। সেচ দিয়ে তারা চারা রোপণ করছে। এতে যেমন তাদের সময়ের একটা ঘাটতি পড়েছে, তার সাথে সাথে হচ্ছে এই রোগবালাইয়ের একটা বিষয় এসে দাঁড়িয়েছে। নীলফামারী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তাদের 10,000 কিউসেক পানির চাহিদা রয়েছে, পানি পর্যাপ্ত আছে। এই বিষয়ে আমরা ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলছি। তিনি যতটুকু জানিয়েছে যে তাদের এখন রিজার্ভ আছে তিস্তা ক্যানেলের জন্য 2,500 কিউসেক। আসলে দুই পানি উন্নয়ন বোর্ডের এমন বিভ্রান্তকর তথ্য আসলে সবাইকে ভাবিয়ে তুলছে যে তারা আসলে তাদের তদারকির বিষয়ে কতটুকু সোচ্চার রয়েছে।
তাদের তদারকি যদি ঠিকমতো না হয় তাহলে এই ভুক্তভোগী কৃষকরা আসলে চাষের বিষয়ে অনেকটা দিশেহারা হয়ে পড়ছে। সুমন, আপনাকে ধন্যবাদ। রমজানের আগেই উত্তপ্ত হয়ে ওঠা কাঁচা বাজারে এখনও স্বস্তি ফেরেনি। বেগুন ও লেবুর দাম অন্য সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ। আলু আর পেঁয়াজের দাম হাতের নাগালে থাকলেও বাকি পণ্য কিনতে হিমশিম সাধারণ মানুষ। প্রশাসনের কার্যকর বাজার তদারকি না থাকায় এই অবস্থা, বলছেন ক্রেতারা। রমজানের আবহে লালমনিরহাটের বাজারগুলোতে পণ্যের সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দামের ভারে টান পড়ছে সাধারণ মানুষের পকেটে। কয়েকদিন আগে 25 থেকে 30 টাকায় বিক্রি হওয়া বেগুনের কেজি এখন 80 থেকে 100 টাকা। শসা 3 গুণ বেড়ে 80 টাকা। করলায় হাত দেয় দায়। ফুলকপি ও বাঁধাকপির দামও বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। দামের এই লাগামহীন দৌড়ে দিশেহারা স্বল্প মধ্যবিত্তরা দুষছেন বাজার সিন্ডিকেটকে। আকাশচুম্বী দাম হচ্ছে, যা আমাদের সাধ্যের বাইরে হচ্ছে, যা নিতে পারতেছি না। সাধারণ আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের জন্য এটা ক্রয় করাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে গেছে। তবে জেলা প্রশাসন বলছে অতিরিক্ত দাম যেন কেউ নিতে না পারে সে ব্যাপারে সচেষ্ট তারা। কোনো প্রকার ভেজাল খাদ্য ইফতারে বা বাসি খাদ্য ইফতারে তারা ব্যবহার করতে বা বিক্রয় করতে পারবে না। যদি বিক্রয় করে অবশ্যই কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা শহরের যতগুলো হোটেল আছে আমরা আজকে শুরু করছি, পর্যায়ক্রমে সব হোটেলেই আমরা যাব এবং কোনো আইনের ব্যর্থ করলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দামের আগুনে পুড়ছে নাটোরের ক্রেতারাও। আলু ও পেঁয়াজের দাম সহনীয় হলেও টমেটো, বেগুন, শসা, লাউ, কাঁচামরিচ ও রসুনের দাম বেড়েছে 2 থেকে 3 গুণ। অতিরিক্ত খরচে দিশাহারা ক্রেতারা জানেন না কার কাছে আছে এ সমস্যার সমাধান। 2500 টাকা মন কিনেছি, বেচেছি 70 টাকা দিয়ে কিনে। টমেটো বেচেছি 40 টাকা কিনেছি, 45-50 বেচেছি। দাম বৃদ্ধির কারণ বলতে পাচ্ছেন না বিক্রেতারাও। তো সবজির দাম একটু বাড়তি বলে এই সব কিছুর দাম একটু বাড়তি। প্রথম কয়েকটা দিন একটু দাম বেশিই থাকে, দাম এরকম থাকবে না, দামটা আস্তে আস্তে কমে যাবে। এদিকে বাগেরহাটে সবজির বাজার চড়া থাকলেও জেলার সর্ববৃহৎ মৎস্য আড়ত ফলতিতা বটতলায় কয়েকদিনে মাছের দাম কমেছে কেজিতে 100 থেকে 300 টাকা পর্যন্ত। বড় আকারের চিংড়ি মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। একইভাবে রুই ও কাতলা সহ দেশীয় মাছের দামও কমেছে। এতে লোকসানের সংখ্যায় মাছ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা এদের লাভালাভ যা আছে ভালোই হচ্ছে, কিন্তু সেই তুলনায় চাষিরা দাম পাচ্ছে না। এখন যে পরিবেশ, চাষিদেরও অসুবিধা, আমরা আড়তদার আমাদেরও অসুবিধা। যদি আড়তে দাম কমার প্রভাব খুচরা বাজারে পড়েনি দাবি ক্রেতাদের। বাজারে আমরা সিন্ডিকেট থাকতে পারে, সাধারণ পাবলিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই যে লাভ করুক, সেটা সীমার মধ্যে থাকুক। রমজানের বাকি দিনগুলোতে বাজার সহনীয় রাখতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। শনিবার মোংলা বন্দর পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমকে মোংলা বন্দর কেন্দ্রিক করার পরিকল্পনা করছে সরকার। বিগত সরকারের সময় মোংলা বন্দর নিয়ে হওয়া বিভিন্ন চুক্তি বাতিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি দেশের স্বার্থ রক্ষা করা হয় তাহলে সেগুলো পুনর্বিবেচনা করে কার্যকর রাখা হবে। আগামী 6 মাসের মধ্যেই বন্দরের ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে এটিকে একটি পূর্ণাঙ্গ ও সফল সামুদ্রিক বন্দরে পরিণত করা সম্ভব। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে মোংলা বন্দরকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে গড়ে তোলার কথা জানান মন্ত্রী। ফাগুনেতর আমের বনে ঘ্রাণে পাগল করে চিরায়ত বাংলার এই রূপ এখন প্রকৃতিতে। এবার তীব্র কুয়াশা ছিল না, এখনও নেই বৃষ্টিপাত, তাই উপযোগী আবহাওয়ায় রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা জাগাচ্ছে। তবে গেল 2 বছর আম রপ্তানি বন্ধ থাকায় উৎপাদনকারীরা বেশ হতাশ। দেশের বাজারেও মিলছে না ন্যায্য দাম। নববসন্তের হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে আমের মুকুল, ফুলে ফুলে গুঞ্জন করছে অলি, মুকুল আর কচিপাতার ঘ্রাণে মৌ মৌ করছে সব দিক। পাতার ফাঁকে ফুল বাঁধতে শুরু করেছে কুড়ি, জাগাচ্ছে আশা। তবে মাসটা যেহেতু ফাল্গুন, যে কোনো মুহূর্তে ঝড়ঝঞ্ঝা শেষ করে দিতে পারে সব স্বপ্ন। শঙ্কা আছে, তারপরও গাছকে পোকা ও ছত্রাকমুক্ত রাখতে মুকুল ফোটার আগেই চাষিরা এক দফা স্প্রে করেছেন। চাষির পরিচর্যা আর ঝলমলে রোদ জানান দিচ্ছে এবার আমের ফলন ভালো হবে। তবে হতাশার জায়গা আমের দাম নিয়ে।
ভরা মৌসুমে কখনোই দাম পান না চাষিরা। 2014 থেকে 2023 পর্যন্ত বিদেশে আম রপ্তানি হলেও গত 2 বছর ধরে রপ্তানি বন্ধ। অনেকেই দাম না পেয়ে গাছ কাটছেন। এই লোকসানের ক্ষেত্রে অনেকেই বাগান কাটি ফেলছে, কারণ 1 কেজি আম উৎপাদন খরচ পড়ে 25 টাকা কেজি। গত বছর 19,600 হেক্টর জমিতে আম বাগান ছিল, এবার কমে হয়েছে 19,187 হেক্টর। উৎপাদনকারীরা বলছেন, নতুন সরকার আম রপ্তানি সহ সংরক্ষণ ও বাজারজাতের ব্যবস্থা না নিলে অধিকাংশ বাগান সাবার হয়ে যেতে পারে। আমরা আম গাছ কাটবো না, এটা পৃথিবীর সেরা ফল আম। এই আমকে আমরা সুদীর্ঘভাবে আরও প্রসেসিং করে, আরও কীভাবে প্রক্রিয়া করে এই আমগুলোকে আমরা বিশ্বের বাজারে আরও বেশি আমরা রপ্তানি করতে পারি এবং এই আম প্রক্রিয়া করতে পারি, সেই প্রত্যাশা আমি সরকারের কাছে করি। তবে আশা জাগায় নতুন প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় আম নিয়ে কিছু প্রতিশ্রুতি। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। কৃষি বিভাগের দাবি, নিম্নজাতের আমের দাম না পেয়ে গাছ কেটে উন্নত জাত রোপণ করছেন চাষিরা। রপ্তানির জন্য দেয়া হচ্ছে প্রশিক্ষণও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প নামে একটা প্রকল্প কাজ করছে বর্তমানে, এবং সেই প্রকল্প থেকে কিন্তু কৃষকদের গ্যাপের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই মধ্যে 65% গাছে মুকুল এসেছে। মুকুলের গুটি মটরদানা হলে আরও 1 দফা কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দিতে হবে প্রয়োজন মতো সেচ। কোনো দুর্যোগ না হলে আমের উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ধানের জেলা খ্যাত দিনাজপুরে আমন ধান ঘরে তোলার পর বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। জেলার সর্বত্র পুরোদমে চলছে বোরো চাষ। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও বীজতলায় ব্যস্ত কিষানি, আবার কোথাও চলছে বোরো রোপণের কাজ। তবে হালের খরচ বৃদ্ধি, সেচ, সার, কীটনাশকের উচ্চ মূল্য নিয়ে কৃষকের যেমন অভিযোগ রয়েছে, তেমনই আছে ধানের দাম না পাওয়ার আক্ষেপও। দিনাজপুর জেলায় এবার 1,74,722 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেচ নির্ভর এই বোরো ধান আগামী 15 মার্চ পর্যন্ত রোপণের সময় আছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষক পুরোদমে ব্যস্ত বোরো চাষে। ডিলারের মাধ্যমে সার পাওয়া গেলেও চাহিদা মতো সার পাচ্ছে না কৃষক। 1 বিঘা জমির চাষ দিতে খরচ হচ্ছে প্রায় 2,000 টাকা। 3,000 থেকে 3,500 টাকা দিতে হচ্ছে পানির দাম। কৃষক বলছে, মৌসুম শেষে বোরো চাষের খরচ ওঠাতে হিমশিম তাদের। 1 বিঘা মাটি 3,000 টাকা পানির দাম আছে। সার খুঁজি পাওয়া যায় না, একদম সারের দাম 1,400 টাকা আছে। পানির দাম 3,000 আছে, সার আছে। 3 চাষ করিবা গেলে 1,800 2,000 টাকা ওরাই নেই। ধানের যখন ধান উঠা কাটামারা করতেছি, তখন ধানের দাম থাকে না, কিভাবে কৃষকের পোষায়? আমরা তো নিরুপায়, আমাদের দিক তো কেউ তাকায় না। কর্মকর্তাদের আশা, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বোরো আবাদের জন্য যে আবহাওয়া সেটি আছে, বিশেষ করে আমাদের যে দিনাজপুরে নিম্ন তাপমাত্রা বিরাজ করে, এখন তাপমাত্রা বেড়ে গেছে, যার ফলে বোরো আবাদের জন্য যে অনুকূল পরিবেশ সেটি আছে আমাদের। নতুন সরকার কৃষকের ফসল উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে, এমনটা আশা করছে কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক।